চলে এলাম আজকে প্রথম ভিডিওটা। অবশ্যই আমাদের সবার এখন একটাই কন্টেন্ট, তাই না? ম্যান্ডি। তো ম্যান্ডি এবং ম্যান্ডির নতুন জার্নি নতুন জার্নি কি আজকে ভিডিওটা নিয়েই বলছি, গতকালকে ভিডিওটা নিয়ে না কাল মানে পরে বলবো। প্রথম ভিডিওটা আমরা দেখলাম যে ও একটু আপসেট, কারণ ওর ঘরে জল টল পড়েছে, বেসিন থেকে লিক হচ্ছে, জল আসছে, তারপর সেখান থেকে দাঁড়িয়ে ও রান্না টান্না করেছে, কিন্তু মন মেজাজ ভালো ছিল না। এসির প্রবলেম, কারেন্ট নেই, জল আসছে ঘরে, তারপরে আবার ওপরের ঘরের ইলেকট্রিশিয়ান দরকার, পয়েন্ট দেবে, নানা রকম সব দায়িত্ব শুধু ওর উপরই। আশ্চর্য। অনেকে কমেন্ট করেছে সেটা খেতে বসেছে, কারণ ম্যান্ডি শীতের সিঁদুর খেতে বসেছিল। তো ম্যান্ডি বলছে যাও যাও ওখান থেকে কাপড়গুলি নিয়ে আসো। কি ভুলটা বলেছে? ঘরে ওয়ার্কার এসেছে, কাজ করার লোক এসেছে, বেটা বসে বসে খাচ্ছে, তো এত এত কাপড় মানে কম তো না, নাইটি আর শাড়ি কম না, তো সেগুলি কি ম্যান্ডি আনতে ছিল? হ্যাঁ, লোকটাই তো উচিত ছিল যখন ও খাচ্ছে আর যখন দেখলো ঘরের, হ্যাঁ জানি যখন খাবার দিয়েছিল তখন হয়তো লোকগুলি ছিল না, কিন্তু তারপর লোকগুলিকে দেখেছে, আমি এটা মেনে নিলাম, কিন্তু ওর নিয়ে উচিত ছিল যে খাওয়াটা রেখে আগে জিনিসগুলো খাতে নিয়ে আসি। বা ওই লোকগুলি কি বলে, এটা ম্যান্ডিকে খোঁচা দিতে হবে কেন? যে এই যা, এই যা, কেন দিতে লাগবে খোঁচা? কারণ এই সেন্সটাই তার নেই। তারপর ম্যান্ডি পনির তরকারি রান্না করেছে আর কি রান্না করেছে, এবং সেই রান্নাগুলি দেখার পর বলেছে আজকে বিশেষ আকর্ষণ, যেমন গতকালকে রান্না করেছিল ফাঙ্গাস মাছ আর কি সব। হ্যাঁ, তো আজকে যেটা মূল কথাও বললো ব্লগের শেষে, একটা গুড নিউজ, যেটা কিনা আমরা আগামী 7 দিনের মধ্যে জানতে পারবো। একটা কথা আমি ম্যান্ডি তোমাকে বলতে চাইবো, যদি কথাটা তুমি ক্লিয়ারলি বলতে না পারো, ওই পাবলিককে হ্যাঁ ভেবে নাও, কি করব ধরে নাও, কেন রে ভাই? কেন রে ভাই? পাবলিক ভিউজও দেবে, টেনশনও নেবে। যখন তুমি জানো তুমি মোটামুটি ঠিক করে নিয়েছো, বাড়ির সবার পারমিশন না, বাড়ির সবাইকে তুমি খবরটা দিতে গেছিলে যে আমি অমুক জায়গায় অমুকভাবে কি দোকান নিয়েছো, দোকান ভাড়া হয়তো নেবে, বা হ্যাঁ আমার মনে হয় ওরকমই কিছু একটা দোকান ভাড়াটারাই নেবে, যেটা সবাই কমেন্ট বক্সও ছিল তুমি দোকান ভাড়া নিয়েছো। কিন্তু দোকান ভাড়া নিলে একটা প্রশ্ন আছে, ও যদি দোকান ভাড়া নেয় পাড়ার বাইরে দোকান ভাড়া নিতে পারবে কি না, একটা ডাউট আছে। নাকি বাড়িতেই ব্যানার, কারণ বলছি বাইরে যদি দোকান ভাড়া নেয় ম্যান্ডিকে থাকতে লাগবে ওখানে। হ্যাঁ, অনলাইন অফলাইন, তো অফলাইনটা কি পুরোপুরি ম্যান্ডির সিঁদুর কন্টিনিউ করবে? কারণ ওর তো বা ল্যাপটপে একটু ট্রেডিং ফেডিং থাকে, তো আর ম্যান্ডিকে যদি যেতে লাগে দোকানে, তাহলে ম্যান্ডির ব্লগিং একটু অসুবিধা হতে পারে। সকাল সকাল কাজ দেখিয়ে দুপুর দুপুর মেয়েকে স্কুলে পাঠিয়ে চলে গেল দোকানে, আসলো বিকেলবেলাও তো মেয়ের টিউশন থাকে না, বিকেলবেলাও আবার 2 ঘন্টা টিউশন টিচার কাছে দিয়ে বেরিয়ে গেল, সকালে 2 ঘন্টা বিকেলে 2 ঘন্টা, এরকম করে দেখা যাক কোনটা হয়। আগের থেকে হয়তো মেবি গেস করছি, বলে লাভ নেই, দেখা যাবে কি করবে। তবে এটা কি ছোটদি ভাইয়ের ইন্সপিরেশন, যে সংসার করে ব্লগিং করে, যেটা ছোটদি ভাই বলেছে তোরা সবাই বসে আছিস দেখ, কন্ট্রোভার্সি করছি, ব্লগিং করছি, তারপর আবার কি দোকান দিয়েছি, দোকান চলছে, অনলাইন অফলাইন বিজনেস করছি, তোরা এক জায়গায় দাঁড়িয়ে আছিস, ওইরকম হতে পারে। ছোটদি ভাইয়ের ইন্সপিরেশন শুনে আমারও হাসি পেয়েছিল। ম্যান্ডির দোকান দেওয়ার মতো টাকা তখন বলেছিল যে আমি বাড়ির সামনে কতগুলি ওই গার্মেন্টসের ব্যানার টাঙিয়ে দেব, ওপর ঘরে জিনিস রাখবো, যারা আসার ভেতর দিয়ে এসে ওপর ঘর থেকে জিনিস নিয়ে যাবে। কিন্তু এখন যেহেতু ওপর ঘরেও ঠাকুর শিফট করছে, তো মনে হয় না ওপরের ঘরটাতেও মানে বিজনেসটা রাখবে বলে। তো আমার মনে হয় কোনো দোকানিও ভাড়া করেছে, কারণ বিজনেস যদি ওপরে ঘরে নেয় তাহলে তো ঠাকুরটা ওখানে নিত, না হলে অনেক লোক আসবে, ঠাকুর ওখানে কিভাবে থাকবে? ভিড় ভাট্টায় ঠাকুরকে রাখা যায় না। ঠাকুর আমরা একটা সুকুন কি জায়গাতে বসে পুজোটা দেই। তো এখন দেখা যাক ম্যান্ডি কোনটা করবে। তো যেটুকুন মনে হয় ও দোকান ভাড়া করবে, কিন্তু দোকান ভাড়া করার পর মানে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ও ওর ছোটদি ভাইয়ের সাথে। ছোটদি ভাই করতে পারলে আমি কেন করতে পারবো না? অনেক সময় অনেক চ্যালেঞ্জ মানুষের জীবনে, এটা কেন নড়ছে আমি বুঝতে পারছি না কি হয়েছে, কেন করছে। সরি তোমাদের একটু ডিস্টার্ব হলো, আমার ট্রাইপডটা ডিস্টার্ব করছিল। তো ছোটদি ভাইয়ের দেখে ইন্সপিরেশন নেওয়াটা ভালো, কোনো ভালো কাজে ইন্সপিরেশন নেওয়া ভালো খারাপ কাজের নেওয়ার থেকে। তো সেটার জন্য হতে পারে, কারণ ওর বিজনেস প্রচুর। একটা ছোট ঘরটা মোটামুটি ভর্তি নাইটি দেখলাম, ভর্তি বেডশিট দেখলাম, তো এইগুলি আর বিক্রি মানে
আনতে আনতে রিলস করতে করতে ওর বিক্রি হয়ে যায়, ও সময় পাচ্ছে না রিলস করে বা এডিট করতে কিছু করে, কিন্তু ও নিজেই বলে যে আমি আনার সাথে সাথেই মানে মোটামুটি সেল হয়ে যাচ্ছে, আর প্রচুর ওর লোক কাস্টমার কাছে জিনিস চাইছে, কারণ কিছু কিছু ইউনিক ব্যাপার এনেছে, যেরকম দেখলাম আমাদের নাইটির মধ্যে যে বেনারসি পাটটা, ওটা আমার কাছে খুব ভালো লেগেছে। নাইটি অনেক দেখা যায় মার্কেটে, বেনারসি পাড় যুক্ত নাইটি খুব কম দেখা যায়। আজকে একটা কোথাও একটা গাউন দেখছিলাম, তো সেটার মাঝে মানে গাউন বলবো না, ওয়ান পিস, এটার মধ্যে আমার খুব ভালো লাগছিল জামদানি নাইটির মধ্যে ওপরের কাভারটা একটা অনলাইন অ্যাপেই দেখছিলাম, জামদানির মতো একটা জিনিস আমার খুব ভালো লেগেছে। এই জিনিসগুলি একটু ইউনিক। তো ম্যান্ডি সেরকম এখন লোক যখন ইউনিক কোনো জিনিস দেখে তখন কিন্তু দাম মানে দাম নিয়ে আর ভাবে না, দামের চিন্তাটা আর করে না। তো সেটা ম্যান্ডির ক্ষেত্রেও আমি বলতে পারি, ম্যান্ডি যদি ইউনিক জিনিস আনে তখন কাস্টমার থাকবে এবং কিনবে, প্রচুর সেল হচ্ছে। কারণ বললো এখন এসে আবার ছোট ঘরে বসে আমাকে লিখতে লাগবে অ্যাড্রেসগুলি, কারণ ওর বর অ্যাড্রেস লিখে একা হাতে ওইগুলি করে না, জিনিসগুলি এনে খুলে দেয়, রিলস ও করে, অ্যাড্রেস লিখে দেওয়ার পর প্যাকিংটাও করে দেয়, শুধু প্যাকিংটুকুনি করে। কারণ জিনিস সব ট্রান্সপোর্টে চলে আসছে বোঝাই যায়, আর প্যাকিংটুকুনি করে, আর যে লোক জিনিস নিতে আসে সে ঘর থেকে এসে জিনিস নিয়ে চলে যায়, কোনো ঝামেলা হয় না। ও প্রিন্টার আছে, ল্যাপটপ আছে, জাস্ট প্রিন্টিং করে প্রিন্টিং করে মানে বার করে অ্যাড্রেসটা একদম টাইপ করে নিজেই, অন্য কোনো আর ইসে লাগে না আর কি, মানে যে অন্য কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে বাকিদের যেরকম লাগে যে হ্যাঁ রিটার্ন নিয়ে গেলাম, কোনো কম্পিউটার থেকে বসে বসে প্রিন্টার নিকাল মানে বার করে, আমার হিন্দি চলে আসে নিকালকার, তো বার করে তারপরে সেটা করতে লাগে না, ওর বডি প্রিন্টার থেকে নিয়ে নেয়। তো ম্যান্ডির নতুন জার্নি শুরু হবে, নতুন বিজনেস। তবে একটা কথাই বলবো, যদি কোনো কথা ডাইরেক্ট বলতে না পারো তাহলে এটা, তবে একটা কথা বলবো, যত ব্যবসা টাকা পয়সা দেখিয়েছো আজকে, যে মেয়েকে পড়িয়ে, বাবা পড়া ছাড়বো না, দুপুরের রাতের পড়াটা পড়িয়ে তারপর দিদার বাড়িতে দিয়েছো, কোথায় লেখা আছে যে রাতের পড়া হলে দিনে পড়লে রাতে পড়তে পারবে না, আর সানডেতে কম পড়তে লাগে? তোমরা ব্যবসা কাজে ব্যস্ত ঠিক আছে, কিন্তু সেখানে মেয়েটার দিকে খেয়ালটা যেন কম না হয়ে যায়। হ্যাঁ, যত তুমি বাইরের দিকে অ্যাডজাস্ট হবে তত ভেতরের দিকটা কিন্তু কম। এমনিতেই মেয়েটা কতটুকুন দেখা, ওই সকালবেলা এটা পড়বে না, সেটা কোথাও লেখা নেই, 11টার থেকেই পড়বে, ঘুম থেকে উঠে পড়তে বসবে না। তাই ব্যবসা আর এই ব্লগিংয়ের পাল্লায় পড়ে না মেয়েটার একটু ক্ষতি হয়ে যায়, কারণ মেয়েকে দেখভাল করতে লাগে। বাট তোমার ব্যাপার, তোমার মেয়ে, তোমার গাছ, তুমি আগায় কাটো, ইসে কাটো, সে তোমার উপরে, সেটা আমাদের বলে লাভ নেই। বললে তাও বললাম যেহেতু কন্ট্রোভার্সি করি তাই বললাম। আচ্ছা, এবার আসছি শীতের সিঁদুর, দুইবার মামিকে ভাগনা সিঁদুর পরিয়ে দিয়েছে। আচ্ছা, এটা আমরা এখন মোটামুটি ওয়াইটিতে সবাই জানি। একবার পরানোর পর ওটা মামির স্বামী, মানে এখন যিনি শ্বশুর, সেই স্বামী জানতে পেরেছিল, তারপর নাকি অশান্তি হয়েছিল। এটা এখন কতটুকুন এটা ইসে জানি না, কারণ এটা কোনো আমি ভিডিও ক্লিপিংস আমি দেখিনি। আচ্ছা, দ্বিতীয়বার যখন মামি ফ্ল্যাট থেকে আসলো, আসার আগে যখন মামাকে কও আর কইবা না বলে যখন সিঁদুরটা পড়লো, অনেকটা ম্যানি টাইপের, তারপরে এখানে আমাদের ভোদাদা একটা কিস দিল, ভোদাদা যখন আমাদের কিস দিল, তারপর এটা দেখার পর আর ভাগনা থাকতে পারিনি, ভাগনা উড়ে চলে আসলো। কখনো মামি উড়ে চলে যেত, কখনো ভাগনা উড়ে চলে আসলো। তো ভাগনা চলে আসার পর এই আনন্দের চোটে এই মামি কিন্তু শেয়ারটা করেছিল ব্যাপারটা সম্পূর্ণ ব্লগার এমের কাছে, সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করেছিল ব্লগার এমের কাছে, অন্য কারোর কাছে বা গ্রুপে কিন্তু শেয়ার করেনি। সম্পূর্ণ ব্যাপারটা দেখ, আমাকে সিঁদুর পরিয়ে দিয়ে গেছে ভিডিও কলে, শীতি ভর্তি সিঁদুর, সেই জিনিসটা শেয়ার শুধুমাত্র করেছিল ব্লগার এমের কাছে, এবং একটা বোধহয় ভিডিও দিয়েছিল, মানে সিঁদুর পরানো এরকম একটা ভিডিও পাঠিয়েছিল, সেটা কিন্তু গ্রুপে না। তাহলে সেই সিঁদুরের স্ক্রিনশট অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে কে পাঠালো? ব্লগার এম? না, ব্লগার এম পাঠায়নি। ব্লগার এম এতটাই মানে বুদ্ধিমতী, সে কিছু স্ক্রিনশট, কিছু রেকর্ডিং অন্য জায়গায় রাখতে দিয়েছিল, মানে তার বড় বিশ্বাসভাজন বড় বরকি ভাইকে, তার বরকি ভাইকে রাখতে দিয়েছিল। সেই বরকি ভাই কিন্তু এতটাই সমস্ত জায়গায় বিলিয়ে সে বলে আমি জানি না। ঠিক পমপমের কল রেকর্ডিংটা আউট করে, পমপমের কল রেকর্ডিংটা দিয়ে সে বলেছে যে এরকমভাবে এটা ক্রাইম, ওইটা ক্রাইম।
কতটুকুন ওয়েল উইশার হলে পরে সে কাউকে দিতে কিন্তু বলেনি, সে এটা তাকে রাখতে বলেছিল। তারপর যখন কন্ট্রোভার্সির সাথে কথা বলেছে ঠিক আছে, কিন্তু তারপর আবার সে নিজে যেচে সেই বরকি ভাই লোকের কাছে স্ক্রিনশট পাঠিয়ে সিঁদুর মাখা, স্মৃতি ভর্তি সিঁদুর মাখা সেই স্ক্রিনশট পাঠিয়ে তারপরে বলে সে জানে না। এটা হচ্ছে বরকি ভাইয়ের আসল চরিত্র। শুনলাম বরকি ভাইয়ের খুব মন খারাপ, তার স্বামীকে নিয়ে এরকম করে বলা হচ্ছে। হ্যাঁ, সত্যি কষ্টদায়ক, সত্যি কষ্টদায়ক। যেই মানুষটা হয়তো কোনো কিছু জানে না, সে হয়তো তার স্ত্রীকে বিশ্বাস করে ছেড়ে দিয়ে রেখেছিল, সেই স্ত্রী কোথায় কোথায় মুখ মেরে মেরে ফিরছে সে জানে না। তো তার স্ত্রী শর্টকাট রাস্তা, শর্টকাট নাম কামানোর জন্য এরকম নোংরা জায়গায় ড্রেনে হাত ঢুকাতে দেরবোধ করেনি। শুধু তাই না, যেই বোন বিশ্বাস করে তাকে কিছু রেকর্ডিং, কিছু স্ক্রিনশট দিয়েছিল, সেই বোনের পেছনেও কিন্তু এই বরকি ভাই একদম বাঁশ ঢুকিয়ে দিয়েছে। এবং কিছুদিন আগে কিন্তু বারবার বলেছিল ব্লগার এমকে, এই দুজন তোকে ডুবিয়ে ছাড়বে। যেটুকুন আমি ব্লগার এমকে জানতাম, ব্লগার এম কখনো কাউকে স্ট্রাইক দিতে পারে, কাউকে ব্লগার এম এগুলি পছন্দ করে। আমি সবসময় বলতাম প্রিয়া বা ব্লগার এম এদের মনটা অন্যরকম, ওরা হয়তো স্ট্রাইক ট্রাইক দেওয়ার মতো পাবলিক না বা এরকম না, এরকম আমার মনে হচ্ছিল। ওমা, তারপর দেখলাম কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে ব্লগার এম কাকে নাকি স্ট্রাইক ট্রাইক দিয়েছে, এটা আমি শুনলাম। তো সেইখানে এই যে এগুলি করার ইন্সপিরেশন, এইগুলি না ব্লগার এম বাচ্চা না, ও চালাক, ও ধূর্ত। আমি ওকে একবারও বলবো না যে ও নিষ্পাপ, এটা হতেই পারে না। কিন্তু তারপরও তার এইসব কাজকে মোটিভেট করা, তার মানে কি ব্লগার এমকে তুলে মূলে বিনাশ করার একটা ইনডাইরেক্ট সূচনা করেছিল এই বরকি ভাইরা। কারণ বরকি ভাই মানে বর্দি ভাই, বরকি ভাই মানে বর্দি ভাই, সেই বর্দি ভাইরা রানা কেন গ্রুপে তো আরও ছিল, সবাই মিলে ব্লগার এম নিজে তো খারাপই, এরা আরও এটাকে মানে মশলা মাখিয়ে তুলে মূলে বিনাশ করে তাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল। কি আশ্চর্য মানে মেন্টালিটি! শুধুমাত্র ফারিয়ার সঙ্গে সরিয়ে না, এইখানটা শুধু তাই না, দেখা যাবে এখন এই বর্দি ভাই এই ব্লগার এমেরও কিছু কিছু জানে বা ঘরের কথা জানে, যে কোনো সময় তেরিমেরি করলে বরকি ভাই বোধ করবে না এই কথাগুলি আউট করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর এটাও বরকি ভাই চাইবে না যে ব্লগার এমের সাথে তার কিছুটা হলো হয়েছে কি বিশ্বাসের ঘরে চুরি করলে কেউ মানতে পারে না। মিথ্যা কথা বারবার যেটা বলেছিল ব্লগার এম, বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, ইয়েস, বারবার মিথ্যে বলবে। যখনই ফারিয়ার ব্যাপারটা আমি শুনেছিলাম, আমি তখন তো ভিডিওতে বলেছিলাম পেছনে কই হ্যাঁ যে চায় না ফারিয়ার সাথে ওর মিল, কিন্তু মিলটাকে এইভাবে নোংরাভাবে নষ্ট না করলেও পারতো, শত্রুতামিতে মানে না পাঠালেও পারতো। ফারিয়ার চোখ দুটো আজও কোথাও না কোথাও ব্লগার এমকে খোঁজে। ওর মা ওর বাবা কেউ আসতে পারছে না, শ্বশুর বাড়ির ওপরে ও ভরসা করতে পারছে না, কারণ বড় যায় 2টা বাচ্চাকে নিয়ে যদি শাশুড়ি আসে, ওষুধ ঘর কেমন করে সামলাবে? না ব্লগার এমকে ওষুধ করে সামলাও না নাহলে, তারপরও পাশে থাকলে না একটা হয়তো ভালো কাজের মাছিটির ব্যবস্থা করে দেওয়া বা যে কোনো একটা কিছু করতে পারত। সেটা হয়তো ফারিয়া আজও মনে মনে কোথাও না কোথাও ভাবে, বা মেবি তার মা বাবাকেও একটুখানি বোঝাতে পারত। এবং যেটা ফারিয়ার মূল রাগ, যে এই ব্যাপারগুলি কোথায় কি হয়েছে না হয়েছে, ফারিয়ার বাড়িতে কে গেছে না গেছে, যদিও ওই সময় ভিডিওগুলি আমিও করতাম, কিন্তু আমি কোনো রকম কারো টাচে ছিলাম না। এবং আমি যে কথাগুলি আমি খুব বেশি বলিনি, যেটুকুন পেরেছি সেটুকুন বলেছি, যেটুকুন আমি জেনেছি। যেরকম ফারিয়া বারবার বলতো ওর মা সাথে যোগাযোগ নেই, ওর মা রানাঘাটে এসে গেছে, ওর মা যে কমেন্ট সেকশনে এসেছে ওর মাকে দেখা গেছে বোরখা পরে, এরকম কমেন্ট পেয়েছি। ফারিয়ার যখন গোবরডাঙ্গায় গেছে তখনও ফারিয়ার সাথে ফারিয়ার মার যোগাযোগ ছিল। যখন ফারিয়া সোফা কিনবে বলে তারপরে খাট কিনলো সঙ্গে সঙ্গে রাত্রিবেলা গিয়ে, তখনই আমি বুঝেছি যে ফারিয়ার বাড়িতে থাকার জন্য কেউ আসছে, যেটা কিনা ফারিয়া ভিডিওতে দেখায়নি। ফারিয়ার মা আমরা জানি সবাই নার্ভের পেশেন্ট, এতটা মেয়ের থেকে এতদিন দূরে থাকতে পারে না। অন ক্যামেরা উনি আসতে পারছেন না, কিন্তু মেয়েও যাচ্ছে থাকছে, বাট অফ ক্যামেরায়। যেটা ফারিয়ার তাহলে কেন মন খারাপ, ফারিয়া তো ভেবেছিল অসুচ ঘরটা ওর মার বাড়িতে গিয়ে
থাকবে বা ওখানে হবে, কিন্তু ওই পরিবেশ বা পারিপার্শ্বিকতার জন্য হয়তো ওকে অ্যালাউ করছে না এলাকার লোক বা যা কিছু। এখনও ফারিয়ার বাড়ির দিকটা এখনও নর্মাল হয়ে যায়নি যে ফারিয়া ওখানে গিয়ে থাকবে, উঠবে। রাতের আলো, রাতের অন্ধকারে গিয়ে যেতে পারে, কিন্তু দিনের বেলাটাতে প্রকাশ্যে ওখানে থাকাটা এখনও, যেরকম যতদিনই ফারিয়া গেছে, যেটা আমি লাস্ট দিনও বুঝেছি, ও পুজোর সময় গেছিল একদিন, তারপরে আরেকদিন গেছিল কবে, কার্তিক পুজোর পরে না, হ্যাঁ, যেদিন খোপা বেঁধে ঘুমিয়েছে, এক্স্যাক্ট খোপাটা রয়েছে, তো ওটা পরিষ্কার বোঝা, সকাল বেরোতে শুরু করেছে ও, ওই দিন গেছিলো, তো এটা পরিষ্কার বোঝা গেছে যে গেছে। ওই রাত্রে 10টার সময় খাওয়া দাওয়ার পর 11টার সময় গেছে, ওই রাতটুকুন থেকে ভোরবেলায় চলে এসেছে, তাতে সকাল টকাল হওয়ার আগে এসে চলে এসেছে, এসে তারপরে সে ঘরে ঘুমিয়ে পড়েছে, এরকম ব্যাপারগুলি হয়েছে আর কি। কিন্তু ওষুধ ঘরে তো এটা হবে না, বাচ্চা টাচ্চা নিয়ে যেতেও পারবে না, আর ওষুধ ঘরে পালতেও লাগবে, থাকতেও লাগবে। এবার আসছি গতকালকে ভিডিওতে, ম্যান্ডির প্রচুর নেগেটিভ কমেন্ট ছিল, তাই তো, কারণ ম্যান্ডির কাজকর্ম, অনেকেই বলছে ম্যান্ডির এইটা নোংরা, ওটা নোংরা। হ্যাঁ, তো শুনুন, একটা মানুষ কত দিকে দেখবে, দোকান, বাজার, হাট, রান্না করছে, এর মধ্যে যতটুকুন পারে, আর পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় মানে সবার ভেতর থেকে আসে, বাইরের থেকে আসে না। ম্যান্ডি যেই হাতে মাছ রেখেছে, হাতটা ধুয়ে কিচেনের জানালা দিয়ে ঠাকুরের ফুল নিয়েছে। আমরা খুব কম মানুষ ওই কিচেনের জানালা দিয়ে, হ্যাঁ, ওখান দিয়ে ও মাছওয়ালাও মাছ দিয়েছে, ওখান দিয়ে ফুলওয়ালাও ফুল দিয়েছে, এতেই বোঝা যায় ও কতটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্বাস করে। তো এইগুলি বলে কত দূর লাভ হবে কার আমি জানি না। ঝপা মাসিকে নিয়ে কিছু কথা না বললেই নয়। ঝপা মাসি বলছে একটা মেয়ে খারাপ হওয়ার জন্য কি তার মাই দায়ী, শুধু কি তার মাই দায়ী? হ্যাঁ, ঝপা মাসি এই প্রশ্নটা হয়তো আমাদের নৃত্য মেশামশাইকে নিয়েও করেছে, যে বাবাও তো পারতো, কারণ মাই মেয়েদের কি বলবো আমি, পুরোটা শিক্ষা দীক্ষা দেয় বা আপব্রিঙ্গিং মানে বড় করে সে শিক্ষা দিয়ে। তো সেখানে আপনিও কদিন আগে টুকেছিলেন, তোমার মা কিছু শেখায়নি? আচ্ছা, আর মাকে দেখার পর, মা এইভাবে স্বামী থাকতে অন্য পুরুষের কাছে যাওয়ার দেখার পর কোথাও না কোথাও মেয়েদের এরকম একটা এফেক্ট থাকে, এর জন্য মানুষে বলে গায়ে গুণে ঘি, মা গুণে ঝি। হ্যাঁ, মার একটা সাজসজ্জা, চলাফেরা, এগুলি দেখে দেখে কিন্তু বাচ্চাদের মনে একটা চলে আসে যে আমার মা এইভাবেই সাজবে, আমার মা এইভাবেই, মানে এই ব্যাপারগুলি এইভাবেই করে, বাচ্চাদের মধ্যে জিনিসটা চলে আসে। তাই ম্যান্ডিও জিনিসগুলি দেখেছে, তাই ও জিনিসটা ভেবে নিয়েছে। টন্ট করে কথা বলার কিছু হয়নি। বাবাও তো ভালো ছিল না, বাবাও 2 নম্বরে ব্যবসা করতো, বাবাও কি ভাইয়ের মেয়েকে নিয়ে শুয়েছিল, যেটা আপনারা এই ভিডিওতে বলেছেন, আমাদের কথা কোনোটাই না। তো সেইগুলি দেখার পরে একটা মেয়ে একদিনে খারাপ হয়নি, একদিনে খারাপ হয়নি। তো ওইগুলি দেখা, ইনফ্যাক্ট ম্যান্ডি যে এত কর্মঠ, এত কিছু, এটা কিন্তু ম্যান্ডির বাবা খুব কর্মঠ ছিল। এই বয়সে এত অসুস্থতার মতো কীরকম করে মানে কুটনো কাটা, রান্না বান্না করা, গুছিয়ে করতে পারে। আপনি একটু স্লো, কিন্তু ম্যান্ডির বাবা কাজ করতে পারে, সেটাই কিন্তু ম্যান্ডি পেয়েছে। ম্যান্ডিও সেরকমভাবে গুছিয়ে কাজ করা এবং কর্মঠ, বসতে লাগে না, ওর কাজ একটার পর একটা কাজ করতে পারে। কারণটা হচ্ছে ওটা মা বাবাতে, যদি ভালোটা নেবেন খারাপটা নেবেন না কেন। আর রইল বাকি মা, মা আপনি মা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, গর্ভধারিণী মা। কিন্তু আপনি পারবেন ম্যান্ডিকে কিছু নিয়ে বকাঝকা করতে, বা তোর এটা ভুল, এটা করিস না, বা আপনি সেটা ভুল বলে খুব জোরে বকা দিলেন, সেটা ম্যান্ডি করবে না, বা ম্যান্ডি মাকে ভয় পাবে? ওই জায়গাটা কি আপনার আছে বলেন তো একটু এখানে হাত দিয়ে? এই ঠাকুরটা কেন সরে উপরে রাখ, ভালো লাগছে না কিন্তু আমার, এরকম করে আমরা আমাদের মেয়েদেরকে বলি, ওরাও বড় হয়ে গেছে, কিন্তু ও কিন্তু শুনতে বাধ্য, যাচ্ছি বলে গেল। আপনার মেয়েকে আপনি পারবেন মানে ওই সুরে বকা, বা ওই কেন নেই? আপনার সেই পার্সোনালিটি নেই, মানে সেটা আপনার করার অধিকার নেই। না আপনি বলবেন ও মেয়ের উপরে খাই, না না না, মেয়ের উপর আজকালকার দিনে এরকম অনেক মা বাবা আছে, মেয়ে ভালো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মেয়েরাই টাকা দেয়, এরকম অনেক মা বাবা আছে, টাকা মেয়ে দিচ্ছে বা ছেলে দিচ্ছে, মান্থলি করে টাকা দিচ্ছে, কিন্তু সেই মা বাবাদেরও কিন্তু একটা অধিকার বোধ থাকে। এই প্লিজ এই শাড়িটা আমাকে দিস না, তো আমি নেবো না, এই তুই আর দুটো নাইটি কিনেছিস না, সামনে মাসে নাইটি কিনবি না। ওই রকম গলা করে যেভাবে মারা সন্তানদেরকে বকে, বড় হওয়ার পর আমার ছেলে মেয়ে দুটো, মানে মেয়ে মাধ্যমিক 11 দিয়ে দিয়েছে, তখনও মা কি বলছে, এটা করিস না, এটা করলি না তুই, ভয় লাগে, ভয় লাগে। তখনও মাকে, মানে মা এটা বলেছে মানে এটা বলে দিয়েছে, ওটা আমি আর করবো না।
এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা তুমি করতে পারবে না, মানে তখন তো বিয়ে কি, মানে দুটো বাচ্চা হয়ে গেছে, বড় হয়ে গেছে, সেই দিকটা, হ্যাঁ সেই দিকটা কি আপনার আছে? মেয়ের উপরে ভরসা করে আছেন তার জন্য না, কারণ ওই জায়গাটা আপনাকে আপনার মেয়ে দেয়নি, বা ওই জায়গাটা আপনি নিজেও নিতে পারেননি, এইটুকুন আপনার বুঝতে লাগবে। আপনার মেয়েও যেমন দেয়নি আপনাকে, আপনিও নিতে পারেননি। তাই মার দোষ, মার ওই জায়গাটা দোষটা তো আছেই, মার ক্যারেক্টারের, প্লাস মাদের যে অধিকারটা থাকে, আপনার অধিকারটা কেন নেই? কারণ আপনি মেয়েকে সমাজের বুকে, ম্যান্ডি শ্বশুরবাড়ি ভীষণ ভালো, সমাজের বুকে একা ছেড়ে চলে গেছিলেন। মেয়ে যখন মা হতে চেয়েছিল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সময় একটা মেয়ের জীবনে, আপনি নিজেও মা হয়েছেন, সেই সময়ও আপনি মুম্বাইয়ের প্রেমিককে ফেলে মেয়ের কাছে আসতে পারেননি। যা করেছে, যতটুকুন করেছে, ওর খুড়ো শাশুড়ি করেছে। সবচেয়ে প্রয়োজন ছিল আপনার একমাত্র সন্তানের মাতৃত্বটা, মার পরশ। আজকে আমরা ফারিয়ার জন্য বলছি, মা কোথায়, মা কোথায়, মা কোথায়? আপনারও তো একমাত্র মেয়ে ছিল, সে আগে একটা মিসক্যারেজ তার হয়েছে, তারপরে সে মা হচ্ছিল। আপনার বিবেক কাঁদেনি? চাইলে আসতে পারতেন না? আপনার প্রেমিক আপনার কোনো কথা ফেলতো না? আসার প্রয়োজন মনে করেননি। গরিব মেয়ে, আপনি মোটামুটি ভালোই ছিলেন তখন, ওই ফুটো ফুটো ঘরে এসে কী বা খেতেন, কী বা খেতেন? যেমন পারে, যতটুকুন পারে ম্যান্ডির বাবা ম্যান্ডির জন্য করেছে। নাতিনির জন্য দুধ দিতেন, কিনে দিতেন, কল বসাতে টাকা দিয়েছিলেন, বাথরুম ছিল না মেয়ের, ওই বাথরুম না টয়লেট এরকম বোধ হয়, করতে টাকা দিয়েছেন, করেছে বাবা হিসাবে যতটুকুন করার। সেখানে আপনি মা হিসাবে শুধুমাত্র অসুস্থ মেয়ের পাশে থাকতে পারেননি, সিস্ট অপারেশনের সময়ও না, ডেলিভারির সময়ও না। তাহলে সেখান থেকে আপনার অধিকার না। শুধু তাই না, নাতনির কানের আপনার টাকার দরকার। ম্যান্ডি ভিডিওতে বলেছিল যে মা টাকা চাই, টাকা চাই, আমার কাছে টাকা নেই। আমি তখন ঘর তুলছি, মাকে তখন আমার আপনিই দিয়েছিলেন, মেয়েকে দেখে ছোট্ট কানেরটা, সেটা আপনাকে মেয়েটা দিয়ে দিয়েছে, আপনি ওটা পেয়েই খুশি হয়ে চলে গেছেন। চিন্তা করুন, চিন্তা করুন, একটা ছোট্ট, ওই যে এটাকে বার্লি বলে না, এরকম এই ধরনের কানেরগুলি, মানে যেটাকে বলে বার্লি টাইপের, এই ধরনের কানে বিক্রি করলে তখন আরও 5, 6, 7 বছর আগে কত টাকায় পেয়েছেন? এখন সোনার দাম বেড়েছে। কিন্তু নাতনিকে দাও আপনার উপহার, তাও প্রথম উপহার, আপনি সেটা নিয়ে চলে গেছেন। তাই আপনার কোনো কথা আপনার মেয়ে শুনবে না, আপনার কোনো কথা আপনার মেয়ে ধরবে না, আর আপনিও নিজেকে, হ্যাঁ আপনি ম্যান্ডির মা, এটা অস্বীকার করতে কারোর বাপের ক্ষমতা নেই, গর্ভধারিণী মা, কিন্তু মাদের যে রাইট থাকে, এটা করবি না, ওটা যাবি না, ওটা করবি না। আমাদের ছেলেমেয়েরাও বকা হয়ে গেছে, বকা হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, কিন্তু বকা দিলে এখনও শুনবে। এখন তুই ঘুমাবি না, না করছি, যা তো একটু বাইরে যা, আমাকে একটু দই এনে দে, যেতে বাধ্য। আপনি পারবেন? যা তো যা, একটু দই নিয়ে আয়, তুই বেরোচ্ছিস, দইটা নিয়ে আসবি আমার জন্য। পারবেন এই সুরে বলতে? পারবেন না, কারণ নিজের দোষে, নিজের দোষে। আমি কোনো দিন আপনাকে বলিনি আপনি মেশামশাকে ছেড়ে চলে গেছেন, খুব অন্যায় করছেন, না, কারণ নিশ্চয়ই কোনো অনেক বড় কারণ ছিল আপনি চলে গেছেন। আমি বারবারই কথাটা বলি, সেটা আমি সবসময় বলেছি যে কোনো বিশেষ কারণ ছিল, কিন্তু তারপরেও আপনি তো ওই লোকটাকে ফেলে চলে এসেছেন, সেটা আমি মানতে পারিনি। এই যে মেয়ের মা বলছেন, ওই দুঃসময়ে যখন মা হতে ছিল আপনি পাশে ছিলেন না। সিস্ট অপারেশনের সময় মেয়ের আপনি কাছে আসেননি, আপনার ইউট্রাস অপারেশনের সময় মেয়েকে টাকা দিতে এসেছেন। আপনি কি কম 2 নম্বরই ঝাপামাসি? আপনিও অনেক বড় কি বলে 2 নম্বরই। চলুন, আর বেশি আপনাকে আমি বলছি না, এইবার আসছি বলতে দেবশ্রীদিকে নিয়ে। দেবশ্রীদি বেশ আপসেট মনে হচ্ছে চারিদিকে ভিডিও দিয়ে। আমি প্রথম দিনেই বলছি, আপনি বলেছেন আপনি না, আমি দেবশ্রীদিকে তুমিই বলি, তুমি বলেছো যে তুমি এরকম মানে ব্যবহার বা এরকম ওয়ার্ড কখনো তুমি পাওনি তোমার সম্মানিত জীবনে। শোনো দেবশ্রীদি, সম্মান যে তোমাকে দিচ্ছে তারা মান সম্মানের মানেটুকুন বোঝে না। হ্যাঁ, মান সম্মানের মানেটুকু বোঝে না, সেটা তোমার ক্ষেত্রে না, সেটা আমার ক্ষেত্র, তোমার ক্ষেত্রে, সেটা আমার ক্ষেত্র। তুমি ভেবো না যে আমাকে কোনো গালি দেয়নি, আমাকেও দিয়েছে। তো সেটা মান সম্মান
ওদের নেই নেই দেখে ওরা অন্যের মান সম্মান নিয়ে খেলতে পারে, খেলোয়াড় করতে পারে, সেখানে তোমার আপসেট হওয়ার কোনো দরকার নেই। এতদিনও যদি মানুষ চিনতে না পারি, তাহলে বয়স তো আর আমার কম হয়নি, আমি আমার কথাই বলবো। হ্যাঁ, তুমি আপসেট কেন হচ্ছ? তোমাকে একটা কিছু বলা মানে তুমি সেটা হয়ে গেলে, তোমার বরকে বলা সেটা তুমি হয়ে গেলে। আমাদেরকে তো বড় নন্দন বলছে, আমরা বড় নন্দন হয়ে গেছি। তোমার মেয়ে মাস্টার ডিগ্রি হোল্ডার, তাহলে তোমাকে নিয়ে বললে তুমি সেটা না, তুমি একটা আপসেটের জন্য যে কোথাও না কোথাও তোমার মনের কোণে একটা জায়গা ছিল। ওয়াইটি বাজারে না দেবশ্রুতি, মনের জায়গায় চলে না, ভিউজের জায়গায় চলে। আর একটা কথা, এদেরকে বিশ্বাস করবে না। তুমি বলেছো যে তুমি স্পেস দাও না বা বিশ্বাস করো, আমি জানি বিশ্বাস করো, তার স্টিল বিশ্বাস করবে না, এটা কেউ ভালো না। না বর্দি ভাই, না মেয়ে, বললাম না এই যে ইন্টারন্যাশনাল খেলাড়ি, সে দীপ্তিদিকে সম্বন্ধে আমাকে যে কীরকম লিখতে এসেছে কমেন্ট বক্সে দীপ্তিদি সম্বন্ধে, আমি যেহেতু আমি রাখি না শহরকেটাতে কোনো কমেন্ট, মানে একজন মহিলা এত নোংরা কথা কি করে বলে, ওনার বাড়ির লোকরা শোনে না, মানে সবসময় ও সু ঘেঁষা ছিল, যেটাও সু বলেছে না, সুকে খুব লাইক করতে হ্যান করতো, এটা সত্যি কথা, মিথ্যে না। আর যেহেতু দীপ্তিদি শুয়ের এগেনস্টেই নর্মাল ভিডিও করে, তো এখনও ও দীপ্তিদিকে খুব সম্মান করে বলেছে, আমার হাসি পেয়েছে। কারণ ও বলতো যে কানে নেওয়া যায় না, সবার সামনে ভিডিও চালিয়ে শোনা যায় না, এরকম করে লিখতো। আর বেশি খারাপ লাগতো ওর যেহেতু শুয়ের এগেনস্টে বলতো, এটা আমি বুঝতাম, ও প্রচণ্ড শুকে লাইক করে, এটা করতেই পারে, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ভিউয়ার্সের আলাদা লাইকিংস থাকে। আর মন খারাপ করবে না দেবশ্রী, তোমার জায়গাটা তোমারই, এটা কেউ নিতে পারবে না। আর কে কি বললো, এটা তুমি, তোমার ব্যক্তিত্ব খর্ব কখনো হবে না। আমরা তোমাকে চিনি, চিনি না, চেনার মতো জায়গাতে তুমি নেই, না চেনার মতো জায়গাতে তুমি নেই। আর এরা প্রত্যেকটি ব্লগার, শুধু ব্লগার বলতে না, সমস্ত ব্লগার আমাদেরকে পছন্দ কেউ করে না, আমাদেরকে ইউজ করে। ওরা আমাদেরকে ক্যারামের গুটির মতো খেলতে চেষ্টা করে, যাদেরকে নিয়ে পারে পারে, যাদেরকে পারে না পারে না। তাই তুমি একদম কষ্ট পাবে না, খারাপও পাবে না, তুমি যা তুমি তা। তুমি বলে না আমি কষ্ট পাই না, আমি তেরে ফুরে ভিডিও করছি, হ্যাঁ করছো, কিন্তু কোথাও হয়তো ভেতরে মনে হতে পারে কারোর বলাতে। এখন যদি আমাকে কেউ চোর বলে, আমি চোর হয়ে যাব? হব না তো, আমাদের সেসব বয়সটা না পেরিয়ে গেছে। তাই এইসব শব্দ, এইসব চোর বাটপার যে কেউ বলে, আমি হব না। কেউ কিছু বললো আমি হব না। আমি জানি, আমার সারাউন্ডিং জানে, আমার লোকালিটি জানে, আমার পরিচয় আমার কর্ম, আমার পরিচয় আমার মুখ, আমার ভাষা। এদের নর্মাল কথাবার্তা এরকম গালিগালাজ দিয়ে করে, ওরা নর্মাল কথা, কিছু কিছু এমন আছে ওরা নর্মাল কথাই ওরা গালিগালাজ দিয়ে করে। ওদের কাছে এইসব কথা দুধ ভাত, পান্তা ভাত। ওরা দেখবে ঘরের মধ্যে এভাবে কথা বলে, অন ক্যামেরা এসে একটু মিষ্টি মধুর কথা বলতে পারে, বাট অফ ক্যামেরা দেখা যাবে ওরা একে অপরকে এরকম করে কথাবার্তা বলে। তাই ওদের কাছে এইসব শব্দ, দেখো না কিছু কিছু কল রেকর্ডিং যে আউট হয়েছে কীরকম নোংরা ভাষায়, তো এই কল রেকর্ডিং আউট হওয়া, হ্যাঁ, কারণ ওরা ওদের কাছে নর্মাল। তোমার আমার কাছে এটা কান ফাটা বা মন খারাপ বা এত নোংরা হতে পারে, এদের কাছে এগুলি নর্মাল বলি। শুধুমাত্র শুধুমাত্র ক্যামেরার জন্য এসে একটু ভদ্র সাজে, কিন্তু সেই মুখোশটা হ্যাঁ কতক্ষণ রাখা যায়, তাই এভাবে তেরে ফুরে বেরিয়ে আসে। আমরা আগেও দেখেছি এরকম অনেক ব্লগারের অনেক কিছু, যে এইভাবে নোংরা ভাষা, নোংরা কিছু বেরিয়ে আসছে, কারণ এইভাবেই বড় হয়েছে, এইভাবেই কথা বলে, কিছুক্ষণের সময়ের জন্য হয়তো মুখটাকে শুদ্ধ করে আসে, আদারওয়াইজ রিয়েল লাইফে এটাই। তাই বললাম একদম ভাববে না, যেমন আছো তেমন তেরে ফুরে ভিডিও করো। চলো, লাভ ইউ অল, বাই।